আমি একটা রেকর্ড দেখতে চাই যে আমার পক্ষে, আমি যে বাংলা ভিশনের নিউজ হেড ছিলাম, আমি আমার যোগ্যতায় ছিলাম একটা বেসরকারি টেলিভিশনে, আমাকে কেন চাকরিচ্যুত করা হলো, আমাকে কেন বিতাড়িত করা হলো, একটা ভয়েস রেজ করছে কিনা? আজকে যারা বড় বড় কথা বলছেন তারা আমার পক্ষে কখনো বলেছেন কিনা, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, কিন্তু আমার পক্ষে একটা কণ্ঠ উচ্চারিত হয়নি। কেউ ফেসবুকেও লেখেননি, মিডিয়াতে তো নাই, এটাও বাস্তবতা। প্রথমআলো এবং ডেইলি স্টারের আমি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবো। আগে তো দেখতাম যে চ্যানেল বন্ধ হতো, আগে আমার নামের আগে অনেক রকমের বিশেষণ হতো, সাহসী সাংবাদিক ইত্যাদি নাম কিছু। নতুন একটি ট্যাগ পেয়েছি, সেটি হলো দোসর দোসর সাংবাদিক। এবং দোসর হিসেবে আমরা অনেক নিউজ রুম ম্যানেজাররা আমরা সাংবাদিকতা থেকে এখন বাইরে আছি, এবং সেখানে সেলফ রেগুলেশন বলতে যেটা মালিকপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তখন তারা বলে যে আমাদের কলিগ যারা তাদের কাছ থেকে এক ধরনের প্রেশার, আবার পলিটিক্যাল দল থেকেও এক রকমের প্রেশার থাকে যেন আমরা আবার সাংবাদিকতায় ফিরতে না পারি। এটি একটি কনফারেন্স, আমি এখানে আমার একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি। গত 2 বছর ধরেন বাসায় আমাদের বেকার সময় কাটাতে হয়েছে। এর মধ্যে আমরা যারা, মানে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সাংবাদিকদেরও সংবাদপত্র ডেইলি স্টার, প্রথম আলো, এই দুটি পত্রিকা থেকে আশা করেছিলাম আমাদের একদল সাংবাদিকের বিরুদ্ধে প্রশ্নটা করেন। আমি প্রশ্নটা করার আগে একটু মুন্নী সাহার বক্তব্য দেখাচ্ছিলাম শুরুতেই। মুন্নী সাহার বেশ লম্বা প্রশ্নের আগে একটা ভূমিকা দেখলাম, সেখানে তার মূল কথা যেটা, সেটা যুক্তিসঙ্গত। 2 বছর তারা সাংবাদিকতার বাইরে, তাদেরকে আওয়ামী দোসর হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং তালিকা করে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে বা চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। আবার অনেকের নামে ওই যে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। আমি একাধিক ভিডিওতে এই বিষয়গুলো অ্যাড্রেস করেছি এবং নিন্দা করেছি, কিন্তু পাশাপাশি আমার দুর্ভাগ্য যে এরকম কনফারেন্সে আমি হাজির হইতে পারলাম না। জানি না কি প্রক্রিয়া, আমি কেন আমন্ত্রিত না। আমিও আমার দুঃখের কথা বলতে পারতাম, আমার জীবনটা কি ছিল, আমার অবস্থাটা কি ছিল, এটা আমি তুলে ধরতে পারতাম। মুন্নী সাহা তার যুক্তিসঙ্গত বক্তব্যই উপস্থাপন করেছে। সেই সময় মুন্নী সাহারা যখন চাকরি করেছে একেবারে আওয়ামী লীগের শেষ প্রান্ত পর্যন্ত, তখন কিন্তু আমরা চাকরি করতে পারিনি। আমাদেরকে শুধু চাকরি না, পরিস্থিতি এমন ছিল যে যে কোনো মুহূর্তে গুম করা হতে পারে, যে কোনো সময় উধাও হওয়া, মানে গুম, মানে পৃথিবী থেকে বিদায় নিতে হইতে পারে, এরকম একটা আতঙ্ক ভয় কাজ করত। যার জন্য 2021-22-এর পর থেকে একেবারে পতনের আগ পর্যন্ত অধিকাংশ সময় আমি দেশের বাইরে কাটিয়েছি। শুধু আমি আমার কথাটা বললাম যে আমি বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম, আমাকে কিভাবে চাকরিচ্যুত করা হলো। আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, তারপরও শুধুমাত্র যখন কি টকশোতে আমাকে দাওয়াত দেওয়া হতো, আমি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তার পক্ষে বক্তব্য রাখতাম। তারপরে ওই সময় সরকার ক্ষমতায় থাকলে যা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা নিয়ে বক্তব্য রাখতাম। তো সেটাই ছিল আমার কাল। আমি কেন একটা চ্যানেলের নিউজের হেড হয়ে আমি বক্তব্য রাখি? আমার মালিকরা খুব বোঝানো শুরু করলো যে আমরা তো বিপদের মধ্যে আছি। এক পর্যায়ে 2019 সালের শেষে এমন একটা ওয়ার্নিং দেয়া হলো যে ডিজিএফআই এর মিডিয়া উইং থেকে, যে আমাকে না, যদি চাকরিচ্যুত না করা হয় তাহলে বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হবে। মালিকরা যখন আমার কাছে বিষয়টা উপস্থাপন করলো, আমি সেটা মেনে নিয়ে আমি ছেড়ে দিলাম। এরকম আমার মতন অনেকেই একই দশা। 15টা বছর মুন্নী সাহা তার 2 বছরের কঠিন সময়ের কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে আরো লম্বা সময় 4 থেকে 5 বছর ছিলাম এই অবস্থার মধ্যে। আমার থেকে আরো চাকরিচ্যুত অবস্থায়, মানে যেখানেই বিএনপির গন্ধ,
সেখানে চাকরিচ্যুতি। জামাতের সমর্থক যারা, তাদের কিছু অংশ তারা চিহ্নিত ছিল, তারা বাইরে ছিল, আবার অনেকে তাদের বর্ণ লুকিয়ে তারা টিকে ছিল। তো এই ছিল পরিস্থিতি। ওই সময় মিডিয়ার অবস্থাটা কি ছিল? যেমন ধরেন, আমি যে চাকরিচ্যুত হলাম, আমি কি শুধু ডিজিএফআই মিডিয়া উইংকে দায়ী করব? সরকারকে দায়ী করব না। এই সাংবাদিকদের, আমি আর নাম বললাম না, তারা এমনভাবে কানেক্টেড ছিল ডিজিএফআই এর সঙ্গে, তারাই তালিকা করে দিত, তারাই চাপ দিত যে এদেরকে চাকরিচ্যুত করেন। আজকে আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিক নির্যাতন, সাংবাদিক চাকরিচ্যুত, সাংবাদিকদের একদম বিদেশে পালায় যাওয়ার এই পুরো প্রক্রিয়ার মধ্যে সাংবাদিকদের একটা দল, গ্রুপ ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং সেই সাথে সেটা ইমপ্লিমেন্ট করেছে সরকার, আবার সরকারের সংস্থাও কোথাও কোথাও সরাসরিভাবে জড়িত। আজকে যখন আমি, যেমন ধরেন, আজকে কতদিন যাবত যারা কারাগারে আছে এবং কারাগারের বাইরে আছে, যারা মামলায় কারাগারের ভিতরে আছে এবং যারা মামলায় মানে কি বলে আসামি হিসেবে আছে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি, আমি সমস্ত প্রক্রিয়ার বিরুদ্ধে যেভাবে গলা ফাটায় আমি বলে যাচ্ছি, একবার আমি একটা রেকর্ড দেখতে চাই যে আমার পক্ষে, আমি যে বাংলা ভিশনের নিউজ হেড ছিলাম, আমি আমার যোগ্যতায় ছিলাম একটা বেসরকারি টেলিভিশনে, আমাকে কেন চাকরিচ্যুত করা হলো, আমাকে কেন বিতাড়িত করা হলো, একটা ভয়েস রেজ করছে কিনা? আজকে যারা বড় বড় কথা বলছেন তারা আমার পক্ষে কখনো বলেছেন কিনা, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, কিন্তু আমার পক্ষে একটা কণ্ঠ উচ্চারিত হয়নি। কেউ ফেসবুকেও লেখেননি, মিডিয়াতে তো নাই, এটাও বাস্তবতা। সুতরাং ওই মিডিয়া জার্নালিজমে আমি যদি সুযোগ পেতাম, আমি আমার এই প্রশ্নটা তুলে ধরতাম যে আমরা কি আমাদের নিজেদের ক্ষতি করিনি? আজকে আমি যেভাবে সোচ্চার, যারা আজকে ভিকটিম তাদের জন্য, আমার জন্য কিন্তু কেউ সোচ্চার ছিল না। কোনো সাংবাদিক সংগঠন বিবৃতি দেয়নি, কোনো সাংবাদিক নেতা বিবৃতি দেয়নি, বরং কোনো নেতা তারা এই কারসাজির সাথে যুক্ত ছিল সাংবাদিক নিপীড়নের জন্য। আজকে পরিস্থিতিটা কিন্তু আমরাই তৈরি করছি। সুতরাং আজকের এই পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করছি। আমরা সাংবাদিকতা করছি নাকি তোষামোদী করছি, আমরা সাংবাদিকতা করছি নাকি ধান্দাবাজি করছি, এই প্রসঙ্গটাও আনতে হবে। আমি কাকে সাংবাদিক বলবো বলেন? পেশাদারিত্বের মধ্যে ছিলাম আমরা? আমাদের অনেকে অভিযুক্ত আছে, তারা কি পেশাদারিত্বের মধ্যে ছিল কিনা? সারা বছর সরকারের মিনমিন করে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট সমালোচনা করবে, যেই ক্ষমতার মানে ক্রুশিয়াল মোমেন্ট আসবে তখন সব একজোট হয়ে তারা সরকারকে কিভাবে টিকায় রাখা যায়, কিভাবে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা যায় সেই কাজ করছে কিনা? নির্বাচন যে জাল জালিয়াতি হয়েছে একেবারে তৃণমূল মানে লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে এমনকি সিটি কর্পোরেশনের নির্বাচনটাও পর্যন্ত নিরপেক্ষভাবে হোক, তার পক্ষে তাদের জোরালো আওয়াজ ছিল না। আর জাতীয় নির্বাচন তো বটেই, একেবারে তারা ভোট দেয়, তারা দেখে ফকফকা সুন্দর মতন ভোট হচ্ছে, এই সমস্ত বয়ান তারা দিত। আর আমরা ছিলাম নিষিদ্ধ। মাঝে মধ্যে আমাদেরকে আনতো ওই যে ব্যালেন্স করার জন্য, তা নাহলে তো মানুষ দেখবে না টেলিভিশন। এই সমস্ত কৌশল, কারসাজি, অপকৌশল, চালাকি তারা করে গেছে। কিন্তু আমরা কেউ, টেলিভিশন তো চ্যানেল তো দূরের কথা, কোনো সংস্থায় আমরা চাকরি করতে পারিনি, আমি ব্যক্তিগতভাবে বলছি। এবং আমি আবারও বললাম, আজকে আমার পক্ষে আমি যতটা যেভাবে বলছি প্রতিনিয়ত, এখনো যেভাবে বললাম যে অবশ্যই গণহারে মামলা করা উচিত না, সুনির্দিষ্ট মামলা ছাড়া। যেমন আমি তো বলি সবসময় যে আয় ব্যয়ের সাথে যদি দুর্নীতির সঙ্গে কোনো অসামঞ্জস্য হোক, আমাকেও নোটিশ করা হোক, আমাকেও তদন্ত করা হোক। তেমনি সবার ক্ষেত্রে আমি এই একই কথা বলেছি, কিন্তু আবারও বলি ওই এক কথা যে এতটা বছর, 15টা বছরে কত চাকরিচ্যুত হয়েছে, কত হয়েছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে।
আমাদের পক্ষে তো কোনো কথাই কখনো কেউ বলেনি, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে ইউনূস সরকারের আমলে, এই সরকারের আমলে কিন্তু বলে যাচ্ছি তারা তাদের দায়িত্ব পালন করেননি। তারপরও আমি চাই যে তারা ন্যায় বিচার পাক, মিথ্যা মামলা থেকে মুক্ত হোক এবং তারা যাতে তাদের সাংবাদিকতা জীবনে প্রবেশ করতে পারে, চ্যানেলগুলোকে, মিডিয়াগুলোকে যাতে ভয়মুক্ত পরিবেশ তৈরি করা হোক, যাতে তারা তাদের সত্যিকারের পেশাদারিত্বটা করতে পারে। কিন্তু পেশাদারিত্বের বাইরে যারা চলে গেছে তাদেরও যাতে শিক্ষা হয়। কারণ যেভাবে সাংবাদিকতাটা শেখ হাসিনার সেই ওই গণভবনের আয়োজনটা দেখলেই বোঝা যাবে, অন্তত কয়েকটা এপিসোড দেখলেই বোঝা যাবে যে এটা আসলে সাংবাদিকতা ছিল কি ছিল না। সুতরাং আজকে বড় কথা বলে লাভ নেই, আত্মসমালোচনা করা উচিত। সরকারের সমালোচনা করার চেয়ে আগে আমি কি করছি সেই আলোচনাটা করা উচিত।